নমস্কার। কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে উন্নত প্রথায় তিল চাষ। তিল থেকে তাল নয়, তিল থেকে তেল, এবং এই তিলের তেল সর্ষের তেলের থেকেও গুণগতভাবে স্বাস্থ্যকর বলে বলছেন বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা। তিল থেকে তৈরি হচ্ছে নানান মুখরোচক খাদ্য, তিলের খাজা, তিল নাড়ু, তিল পিটুলি, তিলের বড়া এবং এমনকি প্রসাধনেও তিলের তেল ব্যবহৃত হচ্ছে। ফলে বিপুল চাহিদা এবং লাভজনক চাষ বলার অপেক্ষা রাখে না, কিন্তু সমস্যাও বেশ কিছু রয়েছে। সেই সমস্যাগুলোকে দূর করে কি করে উন্নত প্রথায় আপনারা তিল চাষ করবেন, কি বলছেন বিশেষজ্ঞরা, আপনাদের প্রশ্ন, এই সমস্ত নিয়েই শুরু করব আজকের আলোচনা। শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আজ আমাদের সঙ্গে রয়েছেন সহকৃষি অধিকর্তা, ক্যানিং ২ নম্বর ব্লক, দক্ষিণ ২৪ পরগনা থেকে মিন্টু জানা। নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন সহকৃষি অধিকর্তা উলুবেড়িয়া, হাওড়া থেকে সোমেশ সাহা। নমস্কার, স্বাগত আপনাকেও। নমস্কার। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো আছেনই, আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে 033222508184। এই নাম্বারে ফোন করে আপনাদের আজকের বিষয়ের উপরই প্রশ্ন রাখবেন। চলে আসছি সরাসরি আলোচনায়। প্রথমে মিন্টুবাবু, আপনার কাছ থেকে যেটা জানবো যে আজকের আলোচনা করছি আমরা তিল চাষ, সামনে আসন্ন মরশুম, সেখানে আমাদের রাজ্যে এই তিল চাষের গুরুত্ব কতটা? তিল চাষের গুরুত্ব আমাদের রাজ্যের জন্য খুবই অপরিসীম, কারণ তিল হচ্ছে একটা ভোজ্য তেল হিসাবে আমাদের রাজ্য এবং দেশে চাষ হয়। তিল বীজের মধ্যে 40 থেকে 47% তেল থাকে, এবং তিল বীজে আর একটা তেলের মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যেটাকে আমরা বলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এছাড়া তিল আমরা তেল হিসাবে যেমন ব্যবহার করে থাকি, সেরকম বিভিন্ন সাবান শিল্পে জ্বালানি হিসাবেও বা পিচ্ছিলকার পদার্থ হিসাবেও ব্যবহার হয়। এছাড়া তিল বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কিংবা আপনার ভিটামিন কিংবা আপনার অ্যালকালয়েডের যে বাহক এবং দাহক হিসাবেও ব্যবহার করা হয়। এছাড়া তিল বিভিন্ন মিষ্টি, তারপরে কেক, এসব তৈরিতেও তিল বীজের কাজে লাগে। এছাড়া বাঙালি হিন্দু সমাজেও তিল বীজ বিভিন্ন সামাজিক কাজের জন্য সুস্বাদু করতেও তিলের ব্যবহার হচ্ছে। যদি বলি পোস্তর বিকল্প হিসেবে তিলের বড়াও এখন মানুষ ঘরে তৈরি করছেন। তো এখানে আমাদের রাজ্যে যে কোন কোন জাত আদর্শ জাত, কারণ সামনেই তো তিল বোনার সময়। আমাদের তিল সাধারণত আমাদের গ্রীষ্মকালীন চাষটা আমাদের পশ্চিমবঙ্গে বেশি হয়। সেই গ্রীষ্মকালীন চাষের জন্য তিলের জাত হিসাবে রমা, তিলোত্তমা, গুজরাট তিল, গুজরাট সাদা তিল 1, 2, 4 বা সাবিত্রী, এই সব ধরনের জাতগুলো আমরা প্রচলিতভাবেই চলে। আচ্ছা, সোমেশবাবু, আপনার কাছে যেটা জানতে চাইব যে সময় আসন্ন, আমাদের আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ, অনেক পরিবর্তন হয়েছে যদিও, কোন জলবায়ু বা আমাদের কোন সময়টা এই তিল চাষের পক্ষে উপযুক্ত বলে মনে করেন? দেখুন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে পাক্ষরিক মরশুম, অর্থাৎ এখন যে সময়টা চলেছে, অর্থাৎ আমাদের এখন ফাল্গুন মাস পড়ে গেছে, তো ফাল্গুন এবং চৈত্র এই 2 মাসই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর ক্ষেত্রে তিল চাষ মানে বোনার পক্ষে আদর্শ। আচ্ছা। এবং তিলের জন্য আমাদের দরকার হচ্ছে বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটি। আচ্ছা। অর্থাৎ মাটি বেশ একটু ঝুরঝুরে হবে, একটু বালি বালি থাকবে এবং জল নিকাশনী ব্যবস্থা ভালো থাকবে, কারণ তিল একদম জল সহ্য করতে পারে না। আচ্ছা। তো যেই সময়, যেহেতু আমাদের এই সময়তে বৃষ্টির পরিমাণটা খুবই কম হয় এবং মাটিতে শুকনো ভাবই বেশি থাকে, তো সেক্ষেত্রে এই সময়টাই আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে, আবহাওয়াতে তিল চাষের পক্ষে আদর্শ। আচ্ছা, দক্ষিণবঙ্গে তো কিছুটা নোনা মাটি আছে, বা পশ্চিমবঙ্গ অঞ্চলে আমাদের কিছু রাঢ় অঞ্চল, লাল মাটি, এসব জায়গায় তিলের চাষ সম্ভব? হ্যাঁ, ওখানেও তিলের চাষ সম্ভব, তবে আমাদের গাঙ্গেয় উপত্যকাতে দোআঁশযুক্ত পলিমাটি বা বেলে দোআঁশযুক্ত মাটি হওয়ার জন্য যতটা অনুকূল, সেক্ষেত্রে ওই সব অঞ্চলগুলোতে অত অনুকূল না হলেও তবে তিল চাষ হবে। ওখানে অসুবিধার কোনো ব্যাপার নেই, কিন্তু তিল চাষ ওখানেও করা যাবে। আচ্ছা, মিঠু, আপনার কাছে যেটা জানবো যে আমাদের এই যে রাজ্যে তিল চাষের পরিমাণ একটা যে বিঘা প্রতি কতটা বীজ লাগতে পারে, হ্যাঁ, এবং জাত তো আপনি একটু আগেই বললেন, তো পরিমাপটা যদি একটু বলে দেন। বীজের পরিমাণ সাধারণত লাগে 2.5 থেকে 3 কেজি পরিমাণ একর প্রতি। 2.5 থেকে 3 কেজি লাগে। বিঘাতে যদি আমরা বলি সেটা 800 গ্রাম থেকে 1 কেজি বীজের পরিমাণ লাগে। আচ্ছা, ফলন বাড়ানোর জন্য কিভাবে তিল বুনবেন চাষি বন্ধুরা?
আমাদের ফলন বাড়ানোর জন্য যেটা বলি, আমরা সাধারণত আলু তোলার পরই তো তিল বোনা হয়, সবাই মোটামুটি ছিটিয়ে বোনে, কিন্তু ফলন বাড়াতে গেলে আমরা যদি সারিতে লাগাই তা সেক্ষেত্রে দেখা গেছে 10 থেকে 15% ফলন বৃদ্ধি পাওয়া যায়। এবং সেক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার রাখতে হবে এবং গাছ থেকে গাছের দূরত্ব 8 থেকে 10 সেন্টিমিটার রাখতে হবে। আচ্ছা, এখন তো লোকের অভাব দেখা যায়, কিছু যন্ত্রের সাহায্যে কি এই বোনা সম্ভব হচ্ছে? হ্যাঁ, জিরো টিলেজ মেশিন আছে যার সাহায্যে আমরা তিল বীজ বুনতেও পারি। চাষি বন্ধুরা নিজেরাই এগুলো সংগ্রহ করে নিতে পারেন, কোনো আপনাদের ব্যবস্থা রয়েছে এগুলো জিরো টিলেজ মেশিন আমাদের সরকারি স্কিমে রয়েছে, FSSM স্কিম বা OTA স্কিমের মাধ্যমে সরকারি ভর্তুকিতে কিনে নিতে পারবে। আচ্ছা, বীজ, আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা বলি, আমরা যদি যদি ছিটিয়ে বীজ বুনি সেক্ষেত্রে কিন্তু প্রতি বর্গ মিটারে 35 থেকে 40টা গাছ রাখা খুবই বাধ্যতামূলক, তাতে ফলন বেশি হয়। যদি ঘন করে বোনা হয়ে যায় তাহলে প্রথম নিড়ানির সময় সেই ঘন গাছগুলোকে পাতলা করে দিতে হবে। সারিতে বোনাটাই সেও, হ্যাঁ সারিতে বুনলে দেখা যায় সেক্ষেত্রে 10 থেকে 15%টাও অনেক কম হয়। 10 থেকে 15% ফলন বৃদ্ধি পায় সারিতে বুনলে। আচ্ছা, সোমেশবাবু আপনার কাছে যেটা জানবো যে রোগ পোকার তো আক্রমণ থাকে ইত্যাদি ইত্যাদি, মানে নানান কারণে বীজ শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তিলের বীজ কিভাবে শোধন করবেন চাষি বন্ধুরা? দেখুন, আমরা প্রতিটা ফসলের বোনার সময়তেই বলে থাকি বীজ শোধন করার জন্য। তো সেক্ষেত্রে তিলও ব্যতিক্রম নয়। তিলের বীজ আমরা শোধন করার জন্য আমরা বলতে পারি যদি জৈব উপায় শোধন করা যায় তাহলে 1 কেজি বীজের জন্য মোটামুটি 5 থেকে 10 গ্রাম আমরা ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে আমরা বলি তিল বীজ শোধন করতে। এছাড়াও আমরা ক্যাপটান, থাইরাম এগুলো 2 থেকে 2.5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য আমরা বলি বীজ শোধন করার জন্য। এবং যেখানে শোষক পোকার অনেক সময় আক্রমণ হয় বা বিষা পোকার আক্রমণ হয় সেক্ষেত্রেও আমরা বলে থাকি যে ইমিডাক্লোরপিড 70 WS 5 গ্রাম প্রতি লিটার প্রতি কেজি বীজের জন্য আমরা মিশিয়ে বীজ শোধন করা দরকার। এগুলো দিলে কি হবে না, আমাদের প্রোটেক্টিভ মেটেরিয়াল হিসাবে গাছের যখন বীজটা বোনা হবে তখন যাতে কোনো রোগের বা পোকার আক্রমণ যাতে না হয় সেই কারণের জন্য সুস্থ সবল যাতে চারা গাছ বের হয় সেই ক্ষেত্রে আমরা বীজ শোধনের জন্য কৃষক বন্ধুদেরকে পরামর্শ দিয়ে থাকি, কারণ সুস্থ সবল চারা গাছই আমাদের ভালো ফলনের একমাত্র চাবিকাঠি। আর একটা জিনিস এটা জানবো যে বীজের তো নানান পার্থক্য গুণগত মানের থাকে, সেখানে কোথা থেকে বীজটা সংগ্রহ করলে চাষি বন্ধুরা উপকৃত হবে? দেখুন, আমাদের ক্ষেত্রে যেটা বলে থাকি যে আমাদের সরকারিভাবে আমরা বলে থাকি যে সার্টিফাইড বা সংশোধিত বীজ আপনারা দেখে কিনবেন। সংশোধিত বীজ চেনার উপায় হচ্ছে সংশোধিত বীজের ক্ষেত্রে দেখবেন অ্যাজোর ব্লু বা মানে আকাশি রঙের এক ধরনের কাঠ পাওয়া যায়, সেখানে আমাদের সংশোধিতকরণ টালিগঞ্জের বা যদি অন্যান্য জায়গা হয় আমাদের যে বীজ সংশোধিতকরণ অফিস থেকে সিড সার্টিফিকেশন অফিস থেকে, সেখানে সিড সার্টিফিকেশন অফিসারের সই থাকে, ট্যাগ থাকে এবং সিল থাকে। এইগুলো দেখে আপনারা যে কোনো সরকারি অনুমোদনপ্রাপ্ত যে কোনো ডিলারের কাছ থেকে আপনারা বীজটি কিনবেন, যাতে করে আপনাদের বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা খুব ভালো থাকবে এবং কৃষক বন্ধুদেরকে ঠকতে হবে না। মিন্টুবাবু, বীজ শোধন হওয়ার পর যেটা আছে বীজ বপন এবং তার অন্তর্বর্তী যে পরিচর্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে চাষি বন্ধুরা এই তিল চাষের ক্ষেত্রে কি কি কাজ করবেন? বীজ আমরা তো বপন যেটা আমরা করি সাধারণত, যদি তিল লাগাতে হয় তাহলে 2-3টে চাষ দিয়ে মাটিকে ঝুরঝুরে করে আপনাকে বীজ ফেলতে হবে। আর আমাদের যেহেতু পশ্চিমবঙ্গে বেশিরভাগটা গ্রীষ্মকালীন তিলের চাষ হয় এবং পুরোটাই আপনার আলু তোলার পর হয়, সেই ক্ষেত্রে আর জমি তৈরি করার প্রয়োজন হয় না, তিলটা আমরা বুনে দিই। যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যদি সারিতে বোনা হয় তাহলে উত্তর দক্ষিণ বরাবর যদি আমরা সারি করি বীজ বুনি তাহলে কিন্তু আমাদের ফলন 10 থেকে 15% আমরা বেশি পেতে পারি। এবং সেক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 8 থেকে 10 সেন্টিমিটার রাখাটা বাঞ্ছনীয়। আর আমরা যদি ছিটিয়ে বুনি সেক্ষেত্রে কিন্তু প্রতি বর্গ মিটারে 35 থেকে 40টা চারা গাছ রাখতে হবে এবং যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে 15 দিন পর হাত নিড়ানির মাধ্যমে সেটা পাতলা করে দিতে হবে। আর আমরা অন্তর্বর্তী পরিচর্যা বলতে মূলত আমরা দুটো দিক লক্ষ্য করি, একটা হচ্ছে গিয়ে আপনার আগাছা নিয়ন্ত্রণ আর 2 নম্বর হচ্ছে গিয়ে জলসেচ নিয়ন্ত্রণ। তো আগাছা নিয়ন্ত্রণ আমরা হাত নিড়ানির মাধ্যমে করতে পারি অথবা আগাছানাশক স্প্রে করেও করতে পারি। হাত নিড়ানিটা করতে গেলে আমাদেরকে 2বার হাত নিড়ানি করতে হবে, একটা বীজ লাগানোর 15 দিনের মাথায় এবং দ্বিতীয় হাত নিড়ানি অবশ্যই করতে হবে বীজ লাগানোর 30 দিনের মাথায়। এই হাত নিড়ানি করার আর একটা 15 দিনের মাথায় করাটা জরুরি, কারণ ওই সময় গাছটাকে কিন্তু যদি আমরা ছিটিয়ে বুনি বা সারিতেই বুনি সেক্ষেত্রে গাছ থেকে গাছের দূরত্ব
বা প্রতি বর্গমিটারে যে সংখ্যাটা বললাম সেইটাকে নির্দিষ্ট রাখতে গেলে আমাদের হার্ডিনারি খুবই জরুরি। আর যদি আমরা তার দ্বিতীয় হার্ডিনারি 30 দিনের মাথায় বাকিটা করতে হবে। আর আমরা যদি হার্ডিনারি 15 দিনের মাথায় না করতে চাই সেক্ষেত্রে আমরা আগাছানাশক হিসাবে অ্যালাক্লোর 50% প্রতি একরে 1200 ml বা ফ্লুক্লোরালিন 45% প্রতি একরে 900 ml 200 থেকে 250 লিটার জলে গুলে স্প্রে করতে হবে, সেটা বীজ বোনার 1 থেকে 2 দিনের মধ্যে। তাহলে তিল গাছে যে সমস্ত আমরা চওড়া এবং লম্বা পাতা দেখতে পাই তাহলে সেই আগাছাগুলোকে অতি সহজেই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এবার আসি তিলের জলসেচ। তিল চাষ করতে গেলে সাধারণত আমাদের তিলে 30 থেকে 35 সেন্টিমিটার জলের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের তিলে কম করে হলে 2টো জলসেচ অবশ্যই লাগবে। প্রথম জলসেচটা আপনার প্রাথমিক বৃদ্ধি দশাতে, অর্থাৎ বীজ লাগানোর 25 থেকে 30 দিনের মাথায় একবার জলসেচ, এবং দ্বিতীয়টি লাগবে আপনার ফুল আসার সময়, সেটা হচ্ছে গিয়ে 55 থেকে 60 দিনের মাথায়। এই দুটো হচ্ছে গিয়ে তিলের একদম মানে ক্রিটিক্যাল স্টেজ। এই সময় কিন্তু অবশ্যই জলসেচ দেওয়া প্রয়োজন। সার অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের পুষ্টি, বৃদ্ধি, ফলন ইত্যাদি ক্ষেত্রে। এখানে আমাদের তো এখন জৈব এবং রাসায়নিক দুই সারই ব্যবহার কৃষিক্ষেত্রে আমাদের হচ্ছে। তিল চাষের ক্ষেত্রে কোন কোন সার, রাসায়নিক বলুন বা জৈব, কিভাবে কি পদ্ধতিতে প্রয়োগ করবেন? সারের ব্যাপারে তো আসবো, তার আগে আমি জলসেচ নিয়ে আরেকটা কথা বলি। সেটা হচ্ছে যে আমরা যখন তিল বুনছি, যখন জলসেচের প্রয়োজন হচ্ছে, তখন আমার মনে হয় বা আমাদের দপ্তর থেকেও এটা পরামর্শ দিচ্ছি কৃষকদের কাছে যে আপনারা তিল ছিটিয়ে বুনুন বা সারিতে তিল বুনুন। সেক্ষেত্রে আপনারা স্প্রিংলার ইরিগেশন ব্যবহার করুন, যাতে করে আপনারা ভাসিয়ে না সেচ দিয়ে ভিজিয়ে সেচ দেবেন। ভিজিয়ে সেচ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে তিল বীজ কিন্তু খুব বেশি জল সহ্য করতে পারে না। সেক্ষেত্রে ভাসিয়ে সেচ দিলে তিলের অনেক রকমের রোগের আক্রমণ আসতে পারে, ছত্রাক মানে ওখানে আধিক্য দেখা দিতে পারে। তিলের বিশেষ করে গোড়া পচা রোগ বা কাণ্ড পচা রোগ এই ধরনের পোচা দেখতে পাই, কারণ তিল বীজ একদম জল সহ্য করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু স্প্রিংলার ইরিগেশনের মাধ্যমে আমরা যদি মাইক্রো ইরিগেশন বা অনুসেচের মাধ্যমে যদি আমরা মানে ফোয়ারার মাধ্যমে জলসেচটা করি, তাহলে আমাদের তিল গাছের ক্ষেত্রে তিল গাছের জলটাও সমানভাবে পাবে এবং আমাদের তিল গাছের দানা খুব পুষ্ট হবে, ফুল খুব ভালো ঝরবে না, দানা পুষ্ট হবে এবং তিল গাছের ফলন বৃদ্ধি হবে। জলের অপচয়টা অনেক কম হবে। তো এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে আমাদের কিন্তু মানে এই ধরনের মেশিন কেনার জন্য আমাদের BKSY অর্থাৎ বাংলা কৃষি সিঁচাই যোজনার মাধ্যমে আমাদের সাবসিডাইজড আছে। সেখানে কৃষকদেরকে মাত্র শুধুমাত্র GST টাকাটা দিলেও বাকি সমস্ত টাকা সরকার থেকে সাবসিডির মাধ্যমে দেওয়া হবে এবং কৃষকরা মানে অনায়াসেই এই মেশিনটা পাবে এবং সহজেই ব্যবহার করতে পারবে। বর্তমান দিনে বহুলাংশেই এই কৃষক এ ধরনের মেশিন কিনে তিল, সবজি, ফুল বিভিন্ন ফসলে এ ধরনের জলসেচ দিচ্ছে। এবার আসি তিলের সারের কথা। তিলের ক্ষেত্রে আমরা যদি বিনা সেচে সার মানে চাষ করি, তাহলে সেচ চাষের সময় একর প্রতি 12 কেজি হারে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ এটা আমরা প্রয়োগ করতে বলতে পারি একবারই। কিন্তু যদি আমরা সেচযুক্ত জমিতে চাষ করি, তাহলে তিলোত্তমা জাতের ক্ষেত্রে মূল সার হিসাবে জমি তৈরির সময় একর প্রতি 12 কেজি নাইট্রোজেন এবং 12 কেজি ফসফেট এবং 6 কেজি পটাশ আমরা দেব। আবার ঠিক আমরা 30 দিন পর অর্থাৎ ফুল আসার 30 থেকে 40 দিনের মাথায় যখন ফুল আসবে, তখন আবার আমরা 12 কেজি নাইট্রোজেন এবং 6 কেজি পটাশ সার দেব। কিন্তু যদি রমা জাতীয় আমরা তিল বীজের চাষ করি, তাহলে আমরা একর প্রতি মূল চাষের মানে মূল জমিতে যখন সার দেব, মানে চাষের আগে আর কি, শেষ চাষের আগে মূল জমিতে আমরা 16 কেজি নাইট্রোজেন, 16 কেজি ফসফেট এবং 8 কেজি আমরা পটাশ দেব। এবং ঠিক আবার এক্ষেত্রেও 30 থেকে 40 দিনের পরে ফুল আসার সময়তে আমরা আবার 16 কেজি নাইট্রোজেন এবং 16 কেজি নাইট্রোজেন এবং 6 কেজি আবার পটাশ আমাদেরকে দিতে হবে। পটাশ দেওয়ার গুরুত্বটা হচ্ছে পটাশ সার দিলে তিলের বীজটা খুব ভালো হবে, পুষ্ট হবে, সহজে ঝরে যাবে না এবং যেটাকে আমরা লজিং এফেক্ট বলে থাকি, সহজে ঝোড়ো হাওয়া দিলে ঝরবে না বা বীজটা অনেক চকচক করবে। এতে বীজের গুণগত মান ভাবে এবং কৃষকরা খুব সহজেই একটা ভালো দাম পেতে পারে। এছাড়াও আমরা বলে থাকি যে আমাদের পশ্চিমবঙ্গে দেখা গেছে ম্যাক্সিমাম জেলাতেই বোরনের মাটিতে কিন্তু বোরনের ঘাটতি আছে, এটা আমরা সয়েল টেস্টের মাধ্যমে দেখেছি। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে মানে কৃষকদেরকে যে আমাদের কৃষি দপ্তর থেকে কিন্তু বিভিন্ন স্কিমের মাধ্যমে বিনা পয়সাতে বোরন দেওয়া হয়, অনুখাদ্য হিসাবে বোরনটা দেওয়া হয় যাতে করে ঘাটতিটা পূরণ করার জন্য। সেক্ষেত্রে 2 গ্রাম বোরন
হ্যাঁ, আমরা যদি প্রতি লিটার জলে গুলে মানে ফুল আসার সময়তে এবং ফল ধরার সময়তে স্প্রে করতে পারি 2বার করে, তাহলে কিন্তু তিলের গুণগত মান খুব ভালো হবে এবং তিল গাছ সুষম একটা পুষ্টি পাবে। আচ্ছা, এখানে আরেকটা আমার মানে জানতে ইচ্ছে করছে যে অনুখাদ্যরও একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে এখানে তিল চাষের ক্ষেত্রে, কি অনুখাদ্য প্রয়োগের? ওইটাই তো বললাম, বোরনটা বলে বোরনটা হ্যাঁ, বোরনটা। হ্যাঁ, আর যেটা জৈবর কথাটা বলছিলাম আমি, জৈব, দেখুন জৈব সার তো সবসময় দেওয়াটাই আমাদের পক্ষে ভালো, কারণ জৈব সার আমরা যত বেশি পরিমাণে দেব মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়বে, সেখানে কি হবে আমাদের যে সমস্ত মাটির স্বাস্থ্য যেমন এক পক্ষে বজায় থাকবে, দ্বিতীয় কথা হচ্ছে মাটিতে বসবাসকারী যে উপকারী যে জীবাণুগুলো আছে তাদের আধিক্য বাড়বে, কারণ ওই জৈব পদার্থ খেয়েই তারা বংশ বিস্তার করবে। এক্ষেত্রে আমরা বিশেষ করে তিল চাষটা, আমার বন্ধু বলেছেন যে তিল চাষটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আলু চাষের পরে করে থাকি। এবার দেখা যাবে যে আলুর যে মেনলি যেটা ধ্বংসাত্মক রোগ, নাভি ধসা রোগ, ঠিক আছে, সেটার জন্য যে ছত্রাকটা দায়ী সেটা হচ্ছে ফাইটোপথোরা। এই ফাইটোপথোরা ছত্রাকটা তিল গাছের ক্ষেত্রেও মানে আক্রমণ করার সুযোগ থেকে যায়, কারণ সেটা মাটিতে থেকে যায়। এবার যদি আমরা জৈব সারটা দিই, বিশেষ করে ধরুন ট্রাইকোডার্মা ভিরিডি যদি জৈব সারের মাধ্যমে মিশিয়ে দিতে পারি, তাহলে কি হবে, ট্রাইকোডার্মাটা অনেক বেড়ে যাবে ওই উপকারী ছত্রাক, এবং এটা ফাইটোপথোরার ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে, অর্থাৎ ফাইটোপথোরা ছত্রাককে সহজে রোগ সৃষ্টি করতে দেবে না। অর্থাৎ আমার গাছ কিন্তু অনেক পুষ্টি থাকবে, স্বাস্থ্যকর থাকবে, গাছ অনেক ভালো থাকবে। আচ্ছা, এখানে একটু বলি সার ব্যবহারে নিয়ে। আমরা যে রাসায়নিক সার, ফসফেট সারের কথা বললেন মিস্টার সাহা, তো সেক্ষেত্রে আমরা যদি চাষি ভাইরা এই ফসফেট সারটা যদি সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে প্রয়োগ করেন, এই 10-26 বা ডিএপি ছাড়া, তাহলে কি হয়, এই যেহেতু তিল একটা তৈলবীজ, সেক্ষেত্রে কিন্তু সালফার একটা খাবারের খুব প্রয়োজন। সেই সালফারটা কিন্তু অতি সহজে এই সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে পেয়ে যাবে, আলাদা করে সালফার প্রয়োগ করতে হবে না। কারণ সালফার যদি আমরা প্রয়োগ করি তাহলে তিলের বীজে তেলের পার্সেন্টেজটা অনেকখানি বাড়ানো সম্ভব বিনা খরচে। আচ্ছা, এইখানে আরও একটা জিনিস যেটা আমরা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যতই শোধন করি না কেন, যা কিছু কিছু ছত্রাক জাতীয় বা ভাইরাস ইত্যাদি ইত্যাদির কারণে অনেক রোগের প্রকোপ দেখা যায়। তিলের ক্ষেত্রে কি কি রোগ দেখা দিতে পারে এবং তার প্রতিকারটা যদি বলে? তিলের ক্ষেত্রে কয়েকটা রোগ আছে দেখা যায়, যেমন প্রথম রোগটা হচ্ছে গিয়ে ফাইলোডি ডিজিজ বা গুচ্ছ রোগ বলে, 2 নম্বর হচ্ছে গিয়ে ফাইটোপথোরা ধসা রোগ বলে, 3 নম্বর হচ্ছে গিয়ে আমাদের কাণ্ড এবং গোড়া পচা রোগ, এবং 3 নম্বর হচ্ছে গিয়ে সার্কোস্পোরা বা অল্টারনেরিয়া লিপ স্পট বলে, আর 4 নম্বর হচ্ছে গিয়ে আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে আপনার ওই উইল ডিজিজ, ঢলে পড়া রোগ। যদিও এটা অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের তিল চাষের ক্ষেত্রে, যে কটা রোগ আমি মূলত বলছি সেই 3টে রোগই কিন্তু খুব মূলত গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে গিয়ে গুচ্ছ রোগ বা ফাইটোপ্লাজমা ডিজিজ, এইটা এক ধরনের ভাইরাস সম্পর্কিত রোগ, এবং এই রোগটা বয়ে নিয়ে আসে এক ধরনের জ্যাসিড বলে বাহক পোকা। এই রোগের আক্রমণ হলে কি হয়, গাছের ডগের পাতা, এটা মূলত আক্রমণ লক্ষ্য দেখা যায় হচ্ছে কি যখন গাছে ফুল আসতে শুরু করে, তখন ডগার পাতাগুলো ছোট ছোট গুচ্ছ আকারে গিয়ে ছোট আকৃতির হয়ে যায় পাতাগুলো, এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল ফল আর আসে না এবং ফলন ব্যাহত হয়। এইটা মূলত এক ধরনের ভাইরাস ঘটিত রোগ, এবং এইটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে প্রথম কথা আক্রান্ত গাছ যদি দেখতে পান কেটে ধ্বংস করতে হবে, নষ্ট করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে কি আপনার বাহক পোকাকে যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি, তাহলে কিন্তু এই রোগটা আর আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে ছড়িয়ে পড়বে না। এক্ষেত্রে বাহক পোকাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের অন্তর্বাহী যে সমস্ত কীটনাশক পাওয়া যায়, অ্যাসিফেট বা অ্যাসিডামিপ্রিড বা ইমিডাক্লোরপিড, এই ধরনের কীটনাশক স্প্রে করতে হবে। আর যেটা প্রথমেই আমাদের বলে দিয়েছি, বীজ শোধন তো করতেই হবে, সেটা তো অবশ্যই, হ্যাঁ, টিকাকরণের মতো। 2 নম্বর বলি ফাইটোপথোরা ধসা, এইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যেখানে আলু চাষ বেশি হয়, এই রোগের প্রাদুর্ভাব কিন্তু দিনকে দিন বাড়ছে। আগে এটা মাইনর ডিজিজ ছিল, এটা এখন মেজর ডিজিজের দিকে যাচ্ছে। যেহেতু বেশিরভাগটাই 90% এরিয়া এলাকা হচ্ছে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলু চাষের পর হয়, যে সমস্ত এলাকাতে যদি লেড ব্লাইট রোগটা হয় আলুতে, তাহলে কিন্তু সেসব মাঠে যদি আমরা তিল লাগাই, তাহলে ফাইটোপথোরা ধসা রোগটা আসার সম্ভাবনা 90%। এবং সেক্ষেত্রে এই রোগের লক্ষণ হচ্ছে গিয়ে গাছ যখন মোটামুটি ফুল আসার সময় হয়, সেই সময় কিন্তু এই গাছগুলোর উপরের দিকে ডালে একটা কালো কালচে রঙের দাগ দেখা যায়, এবং সেই দাগটা আস্তে আস্তে কাণ্ড বরাবর বাড়তে থাকে এবং মানে ধসে পড়ে আর কি, কাণ্ডটা ভেঙে পড়ে যায় আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই রোগটার ক্ষেত্রে একদম যেটা উনি বললেন মিস্টার সাহা, যেটা যে বীজ শোধনটা খুবই জরুরি। আর 2 নম্বর হচ্ছে গিয়ে মাটি শোধন করতে হবে জৈব ছত্রাকনাশক দিয়ে, ট্রাইকোডার্মা ভিরিডি
বা ট্রাইকোডার্মা হার্জিয়ানাম বা সিউডোমোনাস ফ্লোরাইনাম দিয়ে মাটি শোধন করাটা খুবই জরুরি। এবং আপনার যদি এলাকায় দেখেন যে আপনার এই বছরে আলু ধসাতে লেগেছিল, তাহলে কিন্তু গাছ বেরোনোর 15 দিন থেকে 20 দিন পর একটা ম্যানকোজেব অবশ্যই স্প্রে করতে হবে এবং সেটা 15 দিন অন্তর কন্টিনিউ করতে হবে। এবং আপনার জমিতে যখন প্রথম দেখা দেবে, সেক্ষেত্রে এই রোগ কন্ট্রোল করতে গেলে আপনাকে মেটাল্যাক্সিল প্লাস ম্যানকোজেব বা সাইমক্সানিল প্লাস ম্যানকোজেব বা মেটিরাম প্লাস ম্যানকোজেব এই ধরনের ওষুধগুলো স্প্রে করতে হবে। আচ্ছা সোমেশবাবু, আপনার কাছে যেটা জানবো যে রোগ যেমন তার পাশাপাশি পোকা, এবং এই পোকার আক্রমণ ভীষণভাবে চিন্তার ভাঁজ ফেলে দেয় চাষি বন্ধুদের। তিলের ক্ষেত্রে কোন কোন পোকার আক্রমণ হতে পারে এবং সেটা কিভাবে পর্যবেক্ষণের মাধ্যমে নির্ধারণ করে কি কি প্রতিকারের ব্যবস্থা করবেন? দেখুন, তিলের ক্ষেত্রে রোগের থেকেও কিন্তু পোকার আক্রমণের চান্সটা খুব বেশি থাকে, সম্ভাবনাটা বেশি। কারণ তিল যে সময়টা হয়, একটা গরমকাল হয়, একটা প্রচণ্ড একটা মানে হিউমিডিটি খুব একটা বেশি থাকে না, কিন্তু তার সঙ্গে প্রচণ্ড একটা স্কর্চিং হিট, মানে প্রচণ্ড একটা তাপ থাকে সূর্যের, মোটামুটি অ্যারাউন্ড 35 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার থেকে যায়। তো ওই সময় কিন্তু বিশেষ করে বিছে পোকা, ঘোড়া পোকা এবং লেদা পোকা, এই জাতীয় পোকার আক্রমণগুলো ভীষণভাবে বেড়ে যায়। তো এই জাতীয় পোকাগুলো মূলতই গাছের পাতাতে আক্রমণ করে, এবং পোকার তো মানে লেদা দশা, যেটা অর্থাৎ মানে শুক্কির যেটা আর কি লেদা দশা বলা হয়। তো লেদা দশাগুলো বিভিন্ন রকমের হয়। একটা হচ্ছে হয় তারা মানে শুঁয়া পোকা টাইপের, যারা গাছের শুঁয়া রোম থাকে তাদের গায়ে, এবং তারা গাছের পাতা খেয়ে একদম জালি জালি করে দেয়। আর একটা থাকে হচ্ছে লেদা, তারা হচ্ছে ফলকে ফুটো করে দেয়। আর একটা লেদা থাকে, তারা পাতাকে ফুটো করে দেয়। তো এই 3 ধরনের লেদা পোকাই আর কি তিলের ক্ষেত্রে আক্রমণ করে। তো এদের দেখুন নিয়ন্ত্রণ করতে গেলে কিন্তু শুধুমাত্র রাসায়নিক ওষুধ মানে কৃষি বিষ প্রয়োগ করে পোকাকে নিয়ন্ত্রণ এভাবে করা যাবে না। সুসংগত ব্যবহার মানে উপায় আমাদেরকে ব্যবহার করতে হবে এবং মানে প্রয়োগ করার ব্যবস্থা করতে হবে। এবং কৃষকদের ঘরে আমরা এই কথাটাই বলে থাকি। কিরকম করতে হবে না, শুরু থেকেই আমাদের যে তিলের জমি আছে সেখানে বিঘা প্রতি মিনিমাম 5 থেকে 6টা করে গাছের ডাল পুঁততে হবে, সেখানে যাতে রাতের বেলা পেঁচা বসতে পারে। এবং এই পোকাগুলো কিন্তু বেশিরভাগটাই রাতে এরা সক্রিয় হয়। আমাদের কীটপতঙ্গ ভাষায় বলে নকটার্নাল হ্যাবিট। এবং দিনের বেলা এরা সূর্যের আলো সহ্য না করতে পারে, মাটির ফকলে ঢুকে যায়। তো রাতের বেলা এদের জন্য পাখি বসা অর্থাৎ পেঁচা বসার মানে ডাল পুঁততে হবে, এবং ওই ডালেই দিনের বেলা পাখি বসে এবং লেদাগুলোকে ধরে ধরে খেয়ে নিতে পারবে। কৃষকদেরকে খুব সহজেই মানে যাতায়াত করতে পারবে এরকম অবস্থায় তাদের মানে রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ করবে হবে। ডিমের গাদাগুলোকে বা ডিম সবে ফুটেছে ছোট ছোট যে লেদাগুলো, সেগুলোকে তুলে নিয়ে সংগ্রহ করে পা দিয়ে থেতলে মেরে দিতে হবে। এবং রাত্রিবেলা আলোক ফাঁদ ব্যবহার করতে হবে এবং দিনের বেলা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। এরপরে যদি নিয়ন্ত্রণ না আসে, তাহলে মোটামুটিভাবে অ্যাজাডিরেকটিন বা নিম তেল 1.5 ml থেকে 3 ml পার লিটার অফ ওয়াটার স্প্রে করতে হবে। এছাড়াও কিছু অন্তর্বাহী কীটনাশক আছে, সেগুলোকে যদি ঠিকঠাক মতো স্প্রে করা যায় এবং সমস্ত পদ্ধতি যদি ঠিকঠাক মতো অবলম্বন করা যায়, তাহলে কিন্তু যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যেটা যে লাভ কতটা হতে পারে, শেষ বার্তা যে ফলন বৃদ্ধির ক্ষেত্রে খুব সংক্ষেপে। দেখুন, তিল আমরা যেভাবে আজকে তিল চাষের যে সুন্দরভাবে আলোচনা হলো, ছোট ছোট পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে বীজের হার ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে হবে, বীজ শোধন করতে হবে, এবং গাছের থেকে গাছের দূরত্ব এবং প্রতি বর্গমিটারে গাছের সংখ্যা নির্দিষ্ট রাখতে হবে, এবং ঠিকমতো উপায়ে জলসেচ দিতে হবে। আর আমাদের পোকা এবং রোগ যদি ঠিকঠাক হয় সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি এই সমস্ত বিষয়গুলোকে একজন কৃষক মাথায় রেখে যদি আমাদের ঠিকঠাক তিল চাষ করতে পারে, তাহলে দেখা যাবে যে 1 বিঘাতে 100 থেকে প্রায় 150 কেজি পর্যন্ত তার ফলনটা পাওয়া যাবে। এবং বর্তমান দিনে তিলের বাজার কিন্তু খুব ভালো, কারণ তিল রাই সর্ষে বা সাদা সর্ষে মানে সর্ষের পরেই কিন্তু সূর্যমুখী, তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গে তিলের স্থান, এবং তিলের এরিয়া কিন্তু আস্তে আস্তে বাড়ছে। পাটের এরিয়া কিছুটা কমলেও তিলের এরিয়া বাড়ছে, কারণ হচ্ছে তিল চাষ হচ্ছে লাভজনক, খুব অল্প দিনে অনেকটা লাভজনক একটা। মোটামুটিভাবে বিঘা প্রতি দেখা যায় যে একজন ফার্মার তিল চাষ করতে গেলে 1 বিঘা জমিতে হয়তো 3,000 টাকা কি 3,500 টাকা পর্যন্ত যদি খরচ করে, তাহলে সে প্রায় 12,000 টাকা, 11,500 থেকে 12,000 টাকা পর্যন্ত আয় করতে পারবে। নিট লাভ প্রায় 9,000 টাকা তার থেকে যায়।
ঘড়ি জানান দিচ্ছে যে আমাদের এখানে ইতি টানতে হবে। মিন্টুবাবু এবং সোমেশবাবু, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। একটা সুন্দর অনুষ্ঠান আজকে আমরা চাষি বন্ধুর কাছে তুলে ধরতে পারলাম। আশা করব যে আগামী দিনে মানে যে মরশুম আসছে তিল চাষের ক্ষেত্রে, সেখানে এই পরামর্শগুলো অনুসরণ করে তারা যদি তিল চাষ করতে পারেন তাহলে লাভ তাদের শুধু নয়, আমাদের রাজ্যের অর্থনীতিও সমৃদ্ধ হবে। এরকমই কলকাতা টিভির পর্দায় প্রতি বৃহস্পতিবার ঠিক 5:30টায় বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে আপনারা ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, কিন্তু এখন কোথাও যাবেন না। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনারা সঙ্গে থাকুন কলকাতা টিভি সঙ্গে। নমস্কার।